গল্প বাঁধনহারা প্রেম। সিঁড়ি দিয়ে নামছিল শুভ্র। হেনা বেগম শুভ্রকে দেখে শুভ্রের কাছে যায় আর শুভ্রকে উদ্দেশ্য করে বলে, হেনা বেগম, শুভ্র দেখ তোর বাবা কী সব বলেছে, রোদকে নাকি বিয়ে দেবে। এসব কি হচ্ছে শুভ্র, তুই কিছু বল। শুভ্রের মুখে স্পষ্ট বিরক্ত। সেটা রোদের চোখ এড়ায় না। শুভ্র ভুরু কুঁচকে বলে, শুভ্র, আমি কি করতে পারি দাদি? তোমরা এই মেয়েকে যেখানে ইচ্ছে বিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এইসব কথা বলে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না। শুভ্রের দাদির মুখ ছোট হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি শুভ্র এইসব বলবে। হেনা বেগম বলে, হেনা বেগম, শুভ্র কী সব বলছিস? তোর মাথা ঠিক আছে? এসব কোন ধরনের কথা? সব কিছু এই ভেবে ভুলে যাস না। হেনা বেগমকে শুভ্র বিরক্তি নিয়ে বলে, শুভ্র, আমি সব কিছু অনেক আগেই ভুলে গেছি দাদি। আর প্লিজ আমার সাথে এইসব কথা নিয়ে কিছু শুনতে চায় না। কথাগুলো বলে শুভ্র বাসা থেকে বের হয়ে যায়। হেনা বেগম শুভ্রকে বুঝাতে তার পেছনে যেতে নেয়। এমন সময় আরাফ চৌধুরী রাগে চল শক্ত করে বলে, আরাফ চৌধুরী, ব্যাস মা, ওইখানেই দাঁড়াও। অনেক হয়েছে, তোমার নাতি যা বলার বলে দিয়েছে। আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। রোদের বিয়ে আমি খুব তাড়াতাড়ি দিব। অয়নের যেন বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। অয়ন আরাফ চৌধুরীর উদ্দেশ্য করে বলবে, অয়ন চাচা যান আমার কথা আর কিছু বলতে পারে না। অয়ন আরাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে, আরাফ, অয়ন আমি কোনো সাফাই শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেইটাই হবে বলে ধপ ধপ পা ফেলে রুমে চলে যায়। রোদের যেন বুক ফেটে যাচ্ছে। শুভ্রের সব কথাই শুনেছে সে। রোদ চোখের পানি মুছে আর মনে মনে বলে, রোদ অনেক হয়েছে, আর না, এবার আর মায়া আর মোহে আটকে থাকবো না। যে আমাকে চায় না তার জন্য আর আমি কষ্ট পাবো না, আর না। নিলয় কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। সে তো সেদিন রোদ আর শুভ্রকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। সে ভেবেছিল তার শুভ্র ভাই এই বিয়ে হতে দিবে না, কিন্তু সে তো কিছুই বলল না, আরও বিয়েতে উৎসাহ দিয়ে গেল। তাহলে কি সেদিন সে ভুল দেখেছিল? হতেও পারে তার যে শুভ্র ভাই জীবনে ওইসব করবে না, কারো সাথে আনরোমান্টিক ড্রাম। অয়নের কেমন যেন অস্থির লাগছে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া হাসছে, কারণ তার প্ল্যান মতোই সব হচ্ছে। আরাফ চৌধুরীর রুমে গিয়ে আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়। চোখ তার ঝাপসা হয়ে আসে। চোখের পানিতে চোখ থেকে চশমা খুলে আবার চোখে পড়ে নেয়। তারপর বলে, আরাফ চৌধুরী, আমি তোমার কথা রাখতে পারিনি। আফরিন, পারিনি রাখতে। আমাকে তুমি মাফ করে দিও। রোদ মায়ের সুখের জন্য হলেও এসব করা দরকার। আরাফ চৌধুরীর ফোনে ফোন আসে। ছবির সামনে থেকে সরে ফোনে কথা বলে। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। হেনা বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। আরাফ চৌধুরী হেনা বেগমের সামনে আসে, তারপর বলে, আরাফ চৌধুরী, মা। হেনা বেগম মাথা তুলে তাকায়। আরাফ চৌধুরী হেনা বেগমকে বলে, আরাফ চৌধুরী, মা, কালকে রোদকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা সবাই আজকে বিকেলেই রোদকে দেখতে আসছে। তুমি রোদকে সাজিয়ে গুছিয়ে রেডি করো। হেনা বেগম মুখ কালো করে বলেন, হেনা বেগম, আরাফ, তুই একটু বেশি তাড়াহুড়ো করছিস না? আরও একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে কেমন হয়? আরাফ চৌধুরী রাগী কণ্ঠে বলে, আরাফ, আম্মা জান প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না।
আর ভাবাভাবির সময় শেষ। এখন আমি যা বলবো তাই হবে। হেনা বেগম আর কিছু বলে না। সে ভালো করে জানেন এখন আর কিছু বলে কাজ হবে না। ধপ করে সোফায় বসে পড়ে। আরাফ চৌধুরীর কথাগুলো রোদের কানেও যায়। সে নীরবে চোখের পানি মুছে। কেমন যেন বুকের ভেতর তোলপাড় শুরু হয়। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। নীলা রোদের বিয়ের কথা হেনা বেগমের কাছ থেকে শুনেই রোদের কাছে আসে। বাড়ির ভিতরে ঢুকে রোদের রুমের দিকে যায়। হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে গায়ের উপরে পড়ে যায়। সামনে তাকিয়ে খানিকটা লজ্জা পায় নীলা। কেমন করে যেন তাকিয়ে আছে নীলার দিকে। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, নীলা, এই আপনার সমস্যা কি? আপনি আমার কাছে এসেই ধাক্কা খেতে হবে? হ্যাঁ। নিলয় নীলার দিকে কিছুটা ঝুঁকে বলে, নিলয়, জানি না কি সমস্যা, তবে বড় কোনো সমস্যা তো হবেই। তা না হলে শুধু বারবার আপনার সাথেই কেন ধাক্কা খাই বলেন তো? নীলা রাগ নিয়ে বলে, নীলা, সমস্যা তো অনেক বড়ই, কারণ আপনার চোখ তো আপনি পকেটে নিয়ে হাঁটেন আর বারবার আমার সামনে এসেই পড়েন। আর বড় সমস্যা হলো আপনি একটা হাঁদারাম। বলেই রাগে গজগজ করতে করতে চলে যায়। নিলয় নীলার কথা শুনে ফিক করে হেসে দেয় আর মনে মনে বলে, মেয়েটা আসলে সুন্দর, রাগলে তো আরও সুন্দর লাগে। এখন বিকাল 3টা কি 3:30। রোদ নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীলা পেছন থেকে এসে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলার দিকে ফিরে নীলাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। নীলা রোদের মাথায় হাত রাখে, তারপর বলে, নীলা, রোদ শান্ত হ। যে তোর না আর যে তোকে কখনো ভালোই বাসেনি তার জন্য কষ্ট পাস না। অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে তোল। রোদ কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা, ও ভুলে যাওয়া কি এতটাই সহজ? চাইলেও কি আমরা অতীত ভুলতে পারি? নীলা কিছু বলে না। রোদ আস্তে আস্তে শান্ত হয়। নীলা রোদকে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। নীলা রোদকে উদ্দেশ্য করে বলে, নীলা, জানো তোকে যা সুন্দর লাগছে না, ছেলেপক্ষ আজকেই দেখে তোকে আজই না বিয়ে করে নেয়। রোদ মলিন হাসে। তার বুকের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। পাত্রপক্ষ অনেক আগেই এসে গেছে। ড্রয়িং রুমে বসে আছে নীলা। রোদকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামছে। রোদ আস্তে সালাম দেয়। রোদকে সোফায় বসায়। রোদ মাথা নিচু করে বসে আছে। টুকটাক প্রশ্ন করছে, সেই সব উত্তর দিচ্ছে। রোদ ছেলের মা বাবা আর বোনেরা দেখতে এসেছে। বাড়ির সবাই আছে এখানে, নাই শুধু শুভ্র। ছেলের মা সবার সামনে বলেই বসলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। ভারী মিষ্টি মেয়ে রোদ। আরাফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আকাশের মা, এখন ছেলে মেয়েকে একটু আলাদা কথা বলতে দিন। আর আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলছি। আরাফ চৌধুরী রোদকে উদ্দেশ্য করে বলেন, আরাফ চৌধুরী, রোদ মা, তুমি আকাশকে নিয়ে উপরে যাও। রোদ উঠে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে হাঁটা ধরে। আর পিছু পিছু আকাশও যায়। শুভ্র ছাদে আসছিল সিগারেট খেতে খেতে। ছাদে এসে অপ্রকাশিত কিছু চোখে পড়ে। রাগের চোয়াল শক্ত করে আছে শুভ্র। রাগে নিজের চুল চেপে ধরে। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।